নমস্কার, মনের কথা অডিও স্টোরি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা ফিরিয়ে দিতে চাই। কণ্ঠে আকাঙ্ক্ষা, রাহুল, শ্রীলেখা, সুমন ও ডক্টর মনোজ কুমার পাল। পুরনো চার্চটার দিকে তাকিয়েছিল মনিরুল। চুরোর পাশে ঠেলে ওঠা অশ্বত্থ গাছ, জানলার কাঁচগুলো ভেঙে গেছে বহুকাল। দরজাটা আর বন্ধ হয় না। পাশের অবৈতনিক স্কুলটাও আর নেই। কেউ থাকে না আর এখানে। ফাদার ডিসুজা বলেছিলেন, মানুষকে ভালোবাসবি। কথা রেখেছিল মনিরুল। আজ ওর আশ্রমে ২৬ জন শিশু ভালোবাসায় বড় হচ্ছে। গোপালপুরের সবাই ওকে সন্ন্যাসী দাদা বলে, আর মীনাক্ষীকে সন্ন্যাসী মা। চার্চটা আর স্কুলটাকে বাঁচাতে পারলে ভালো লাগতো। ছোটবেলাটা জড়িয়ে রয়েছে এখানে, কিন্তু গ্রামের মানুষরা আর তা চায় না। আশ্চর্য, এর থেকে মোমের কারখানা হয়ে গেলে ভালো। অনেকেই নিশ্চয়ই কাজ পাবে। এই ৭ দিন মনিরুল বারবার বোঝানোর চেষ্টা করেছে, এই কারখানার বিষে ওই মৃতপ্রায় নদীটা একদম নষ্ট হয়ে যাবে। পারেনি। কি নামটা রেখেছিল কে জানে? ঝিনাই। নদী নয়, নদীর একটা শাখা। ভরা বর্ষায় একডুব জল হলেও বছরভর কোমর জল থাকে। কত স্মৃতি একে ঘিরে। ঝিনাইয়ের পাশে বটগাছটার ছায়ায় এসে বসল মনিরুল, ঠিক যেভাবে স্কুল ছুটির পর ছোটবেলায় এসে বসত। আসাদ, নীরু, হেমন্ত, পিটার, ইকবাল, স্যামুয়েল, রজার, আরও ২-১ জন। কারো গাছের কষা পেয়ারা, কখনো কুল, কখনো জামরুল। হেমন্তদের আম গাছ থেকে চুরি করে পাড়া কাঁচা আম নুন লঙ্কা দিয়ে। চোখে জল এসে যায় মনিরুলের। তবে কি সত্যি পারবে না? ওর ক্ষমতা কতটুকু, সামর্থ্যই বা কতটুকু? তবু সবাই মিলে চেষ্টা করলে পারতো নাকি? কাল ফিরে যাবে ও, থেকে কি লাভ? ওখানে মীনাক্ষী একা কতদিন সামলাবে? সবাইকে মেল করেছিল, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফোন করে সব রকমভাবেই চেষ্টা করেছিল। কয়েকজন উত্তর দিয়েছিল, কিন্তু সাড়া দেয়নি কেউ। হেমন্ত বলেছিল, ছাড় না, কি হবে? পারেনি ও। মীনাক্ষী বলেছিল, যাও না একবার, চেষ্টা করেই দেখো না। কিছু না হোক, তোমার মনটা তো একটু শান্ত হবে। না, কিচ্ছু হয়নি। কাউকে বোঝাতে পারেনি ও। উল্টে কাল সন্ধ্যায় পাড়ার ছেলেরা এসে শাসিয়ে গেছে। ভালো কাজে বাধা দিলে পরিণতি ভালো হবে না, কিন্তু মানে মানে সরে পড়লে ভালো, নলে সরানোর অন্য ব্যবস্থা আছে। আর কেন, কিসের মোহ? ভাঙা স্কুলটার সামনে এসে দাঁড়ালে ফাদারকে দেখতে পায় ও। এখনো ভুল, সবই বোধহয় ভুল। বাবাকে কোনোদিন দেখেনি মনিরুল। গ্রামের জমিদারের জমিতে কাজ করত ওর মা। সন্ধ্যাবেলা আঁচলে বেঁধে জমি কুড়ানি খুদকুড়ো আনত যখন, নতুন চালের খুদের ফ্যান ভাত আর আলু ভাতে। মনে পড়ে যায় মনিরুলের। ওই একবেলাতেই ভাত খেত ওরা, আর একবেলা চিড়ে মুড়ি। যখন খুদকুড়ো থাকতো না, ঢেকি ছাটা চাল ঝাড়া বাছা হবার পর যা পড়ে থাকতো তাই আনত মা। পাই পাই করে পয়সা জমাতো মনিরুলের শহরে পড়ার খরচের জন্য। হাবিবপুরের অবৈতনিক স্কুলে ফাদার নিজে গিয়ে ওকে ভর্তি করে দিয়েছিলেন। বলেছিলেন, আমার কথার দাম রাখিস। রেখেছিল মনিরুল। মাধ্যমিকে জেলার মধ্যে প্রথম হয়েছিল ও। বই কেনার সামর্থ্য ছিল না ওদের। টিফিনের সময় অন্যদের কাছ থেকে বই নিয়ে খাতায় লিখে নিত ও। সন্ধ্যাবেলায় চার্চে বসে পড়তো। কখনো ফাদার পড়াতেন, কখনো গল্প বলতেন। যেদিনও বৃত্তি পেল সেদিনের কথা বড্ড মনে পড়ে। সে প্রথম মাকে কাঁদতে দেখেছিল। মার কোনো চাহিদা ছিল না কোনো দিনও। মনিরুলের খুশিতে শিশুর মতো খুশি হতেন। যেদিন মীনাক্ষীকে বিয়ে করার কথা বলে, সেদিনও চোখে জল দেখেছিল মনিরুল। একটু ভয়ও পেয়েছিল। হিন্দুর মেয়েকে বিয়ে করবি?
কেন? কি হয়েছে মা? তোমার কি ওকে পছন্দ নয়? তুমি তো দেখেছো মা ওকে। না রে, অপছন্দ কেন হবে? তবে ওদের তো আপত্তি হতে পারে যে। মীনাক্ষীর বাড়ি থেকে আপত্তি নেই মা। বাহ, বেশ, কিন্তু সমাজ? ওসব নিয়ে ভাবি না মা। আমার সমাজ তুমি। তুমি খুশি হলেই হবে আমার। ধুর পাগল ছেলে, তাই হয় নাকি? হয় মা। মীনাক্ষীকে স্নেহের বাঁধনে জড়িয়ে নিয়েছিলেন মানুষটা। আজও প্রতিক্ষণে মার কথা বলে মীনাক্ষী। মীনাক্ষী বলেছিল আশ্রমটির নাম মার নামে রাখতে। ওকে দেখে মীনাক্ষী বলে, কি হলো, ফিরে এলে যে? না, কিছু হওয়ার নয়। মন খারাপ করো না, তুমি অন্তত চেষ্টা করেছিলে। চেষ্টাটাই কি যথেষ্ট মীনাক্ষী? না, নয়, কিন্তু সেটাই বা কয়জন করে? মনটা মানছে না। তুমি একটু বিশ্রাম নাও, ভালো লাগবে। কিছু খাবে? না, থাক, একটু শুয়ে থাকি। হ্যাঁ, যাও। আশ্রমে সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায়। এদের তৈরি করে স্কুলে পাঠিয়ে দুজনে কাজে বেরোয়। মীনাক্ষী স্কুলে আর মনিরুল ব্যবসার কাজে। দুজন সাহায্যকারী ছাড়াও গ্রামের মেয়ে বউরা এসে মনিরুল মীনাক্ষীর বাড়ি বাগানের কাজ করে দিয়ে যায়। রান্না করে, বাচ্চাদের খেতে দেয়। মীনাক্ষী ফিরলে ওর সাথে গল্প করে, হাতে হাতে কাজ করে। মনিরুলের ফিরতে সন্ধে পেরিয়ে যায়, রোজের মতো। বাচ্চাদের নিয়ে পড়াতে বসে আজ মনিরুলের বারবার ছোটবেলার কথা মনে পড়ে যায়। হাতের আড়ালে চোখ মোছেও। মীনাক্ষী দেখে, কিছু বলে না, উঠে চলে যায়। 1 মাস পরে মনিরুলের ফোনে হেমন্তর কল আসে। শনিবার বিকালে গ্রামে আয় একবার। কেন? ও বাবা, তুই এখন প্রশ্ন করিস আমি ডাকলে? আরে তাই নয়। আচ্ছা, আসবো। শনিবার চার্চের সামনে সবাই হাজির ছিল। হেমন্ত, আসাদ, নীরু, পিটার, সবাই। মনিরুল অবাক হয়ে গিয়েছিল। হেমন্ত ওর দিকে একটা মোটা বড় খাম এগিয়ে দিয়ে বলল, নে, ভাগ্য করে বউ পেয়েছিস একটা। কি এটা? আর সে তুই ঠিকই বলেছিস, মীনাক্ষীর মতো মেয়ে হয় না। যাক, জানিস তবে এটা তোর মাথার ভূতটার ওষুধ রে। হ্যাঁ? চার্চের পুরো জমিটা কিনে নিয়েছি আমরা, তার দলিল আছে এটাতে। আর আছে একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। 10 লাখ টাকা আছে ওখানে। নে, বাঁচা আমাদের ছোটবেলা। তবে একটা শর্ত আছে। কি বলছিস এসব? এত কিছু করলি তোরা? কি শর্ত বল, সব করতে পারি আমি। মনিরুল খাম খুলে সব বের করে। দু চোখ জলে ভেসে যায় ওর, কিছু দেখতে পারে না। হেমন্ত জড়িয়ে ধরে ওকে। আমরা তো শুধু সাহায্য করেছি রে, যা করার তোর বউ করেছে। ওর মতো মেয়ে হয় না। তোর স্বপ্ন পূরণের জন্যে পাগলের মতন ছুটে বেরিয়েছে, তুই জানতেও পারিসনি। সত্যিই রে, জানিনি তো কিছুই। এবার শর্তটা শোন। বল। ওখানে ওই চার্চের জমিতেই তোর স্কুল বাড়ি, আশ্রম সব বানাতে হবে। গোপালপুরের বাস তুলে এই গ্রামে এসে থাকতে হবে। আমাদের ছোটবেলা তুলে দিয়ে গেলাম তোর হাতে। যখনই চাইব বারবার ফিরিয়ে দিবি। কি দিবি তো? কথা দিলাম। সন্ধ্যার আলোয় ঝিনাইয়ের কোলে ছোট্ট মনিরুলরা আবার হেসে ওঠে, বলে, চল বাড়ি যাই এবার।